প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার। আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ঘনাদা কাহিনী, গুল-ই ঘনাদা। হ্যাঁ, সত্যিই অবিশ্বাস্য অঘটন। ঘনাদা রাজি। কষ্টে শিষ্টে অনেক সাধাসাধির পর নয়, রাজি এক কথায়। মুখ থেকে কথাটা পড়বা মাত্র ঘাড় নেড়ে সম্মতি দিয়েছেন ঘনাদা। আর সেইটাই অবিশ্বাস্য অঘটন। সত্যি কথা বলতে গেলে এরকম অঘটনের জন্যে আমি প্রস্তুত ছিলাম না। আমাদের সব প্যাঁচ তাই কেটে গেছে, সব চাল বানচাল, সব বুদ্ধি গুলিয়ে গিয়ে আমরা একেবারে হতবুদ্ধি। হ্যাঁ, হতবুদ্ধি হওয়া আর আশ্চর্য কি! আমরা আটঘাট বেঁধে কিস্তিমাতের জন্যে যেভাবে ঘুঁটি সাজিয়েছিলাম, ঘনাদা একটি চালে তা ভেস্তে দিয়েছেন। ঘনাদা রাজি হবেন না কিছুতেই। এই নিশ্চিত বিশ্বাসের ওপরই আমাদের সব চাল ছকে রাখা ছিল। তিনি অস্থির হয়ে উঠবেন আমাদের বায়না এড়াবার জন্যে, আর আমরা তার নিজের হামবড়াইয়ের পেঁচেই তাকে আস্তে পৃষ্ঠে বেঁধে জব্দ করব। এই ছিল মতলব। সেই মতলবেই সবাই মিলে সেদিন একেবারে চোখে মুখে যেন আগুনের হলকা নিয়েই ন্যাড়া সিঁড়ি বেয়ে উঠে টঙের ঘরে ঢুকেছিলাম। না, এই অপমান আর সহ্য করা যায় না। এর একটা বিহিত না করলেই নয়। আমাদের একেবারে জাত তুলে যা তা বলা। ঘনাদা কি একেবারে নির্বিকার, নির্লিপ্ত? না, তা ঠিক নয়। চোয়ালের হাতঠেলা কুড়ুল মার্কা মুখে ভাবান্তর কিছু অবশ্য দেখা যায়নি, কিন্তু গড়গড়ায় টান দেওয়ার মাত্রাটা বেশ একটু বেড়ে যাওয়াতেই আশ্বস্ত হয়েছে। ওষুধটা প্রথম দাগ পড়তেই কাজ হচ্ছে বোঝা গিয়েছে। হুঁকোয় ঘন ঘন টান দেওয়াটা তার হুঁশিয়ারিরই লক্ষণ। আমরা কোন দিক দিয়ে কিভাবে হানা দিতে যাচ্ছি তা আঁচ করে তার মৌকা নেবার ফিকিরই তিনি ভাবছেন নিশ্চয়। খুশি হয়ে আমরা আমাদের পরের চাল এবার চেলেছি। কোন হাটে যে ছুঁচ বেচতে এসেছে বাছাদন এখনো জানে না, নাক বেঁকিয়ে বলেছে এবার শিশির। থিতো মুখ কেমন করে ভোঁতা করতে হয় এবার দেখাচ্ছি, গৌড় দাঁতে দাঁত ঘষে বলেছে। এরপর শিবু আমাদের সাজানো ছকমাফিক একটু উল্টো সুর ধরেছে। কিন্তু এই তুচ্ছ ব্যাপার নিয়ে ঘনাদাকে জ্বালাতন করা কি ঠিক হচ্ছে? তুচ্ছ ব্যাপার? আমি খেপে উঠেছি শিবুর ওপর। আমরা বন্দুক ধরতেই জানি না বলে টিটকিরি দেওয়াটা তুচ্ছ ব্যাপার হলো? বেশ, তুচ্ছ ব্যাপারই সই। গৌড় শিবুর কথাটা পেঁচিয়ে ধরে বলেছে। কত যে তুচ্ছ ঘনাদা তাই শুধু দেখিয়ে দেবেন। ডান হাতটাও লাগাতে হবে না ওকে, বাঁ হাতেই বুলসাই 99% বার। ঘনাদার নীরব সম্মতিটা যেন পেয়েই গেছি। এমনি উৎসাহে সবাই এবার ব্যাপারটা নিয়ে মেতে উঠেছি। ঘনাদাকে তো আর চেনে না, শিশির শুরু করেছে। ওকে নিয়ে আজ বিকেলে হাজির হলে সেই রকম টিটকিরি নিশ্চয়ই দেবে। বলবে, কি বন্দুক ছোঁড়ার শখ এখনো মেটেনি বুঝি? বুকে হাতে এমব্রোকেশন মালিশ করে আবার তাই এসেছ? সঙ্গে এ মূর্তিমানটি আবার কে? উনি মানে উনি, আমরা যেন আমতা আমতা করে বলবো। আমি এবার কল্পনার সুতো ছেড়েছি। উনি একটু চেষ্টা করে দেখতে চাইছেন। চেষ্টা শুনেই ভুরু দুটো কোঁচকাবে নিশ্চয়, আর সেই সঙ্গে টিপ্পনি শোনা যাবে। চেষ্টা করবেন উনি? বন্দুকটা তুলতে পারবেন তো? ঘনাদা তারপর অতি কষ্টেই যেন বন্দুকটা তুলবেন। এবার খেই ধরেছে গৌড়। তারপর ডান কাঁধ না বাঁ কাঁধে লাগাবেন ঠিক করতে না পেরে শুধু হাতে ধরেই গোড়াটা টিপে বসবেন। তারপর হই হই কাণ্ড, রই রই ব্যাপার। শিবুও যেন আর না মেতে উঠে পারেনি। নিশানার মাঝখানের লাল আলোর ডুমটাই ফটাস। বন্দুকওয়ালার চোখ কি ছানা বড়া? আমি নিজেই জিজ্ঞেস করে তার জবাব দিয়েছি, এখনো নয়।
হঠাৎ বেপটকা গুলিটা লেগে গিয়েছে ভেবে সে বদমেজাজে একটু ঠোঁট বেঁকিয়েই বলবে, কি আরও ছোঁড়ার শখ আছে নাকি? কি বলবেন তাতে ঘনাদা? ঘনাদা কেন, আমরাই যা বলার বলবো। শিশির এবার দোয়ার দিয়েছে, মুখখানা কাঁচুমাচু করে বলবো, তা একটু আছে। বেশ, ছুঁড়েই দেখো তাহলে। বন্দুকওয়ালা এবার দাঁত খিচিয়েই বলবে নিশ্চয়। তাতে আমরা যেন আরো ভড়কে গিয়ে ভয় ভয় বলবো, কিন্তু নিশানার মাঝখানে আর একটা লাল আলোর ডুম দিলে হয় না? আবার লাল বাল্ব? লোকটার মুখটা যা তখন হবে, রীতিমতো চিরবিরিয়ে ওঠে বলবে, লাল বাল্বের বুলসাই আবার দাগবার আশা আছে নাকি? থাক থাক, খুব কেরামতি হয়েছে, আর দুটো গুলি পাওনা আছে, এমনি ছুঁড়ে দিয়ে বিদেয় হও। কিন্তু এখানকার চাঁদমারির যা নিয়ম, আমরা সবিনয়ে বলবো, সেটা মানা উচিত নয় কি? ও, নিয়ম দেখাতে এসেছ? আমাদের চিবিয়ে খাওয়ার মতো গলায় বলবে বন্দুকওয়ালা। বেশ, বুলসাইয়ের লাল বাল্বি লাগিয়ে দিচ্ছি, দেখি নিঃসন্দারির দৌড়, দেখি কটা বাল্ব ফাটে। বুলসাইয়ের লাল আলোর ডুম কিন্তু ফাটবে, একটা দুটো নয়, পর পর 5টা 10টা 15টা। বন্দুকওয়ালার মুখখানা তখন কি হবে, কেলে হাঁড়ি না জ্বালা? ওহ, কি শিক্ষাটাই হবে! আপনাকে কিন্তু আর যেতেই হবে ঘনাদা। বন্দুকওয়ালার নাকটা একেবারে ওর ওই নকল চাঁদমারির মাটিতেই ঘষে দিয়ে আসবো। এক্সিবিশনে বিকেল 4টে থেকে লোক জমতে শুরু হয়। সন্ধে 6টা নাগাদ পুরস্কারের লোভে চাঁদমারি মানে শুটিং গ্যালারি জমজমাট হয়ে ওঠে। ঠিক সেই মোক্ষম সময়টিতে আপনাকে নিয়ে গিয়ে হাজির হব। আজ 7টায় এক্সিবিশনের চাঁদমারিতে বাহাদুর কা খেল হবে বলে লাউডস্পিকারের ঘোষণার ব্যবস্থাও আমরা করে এসেছি। আহ, ছবিটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। চাঁদমারির সামনে লোকে লোকারণ্য, বন্দুকওয়ালা হতভাগা চিপটেন কেটে কেটে সকলকে অপমান করে তাল ঠুকছে। কই, সব ঠুঁটো হয়ে দাঁড়িয়ে কেন? কার কত মুরদ, বন্দুকটা ছুঁড়ে দেখিয়ে যাক। ঠিক সেই সময় আপনাকে নিয়ে ঢুকবো। বন্দুকওয়ালা ও অন্য সবাইরাও নিশ্চয়ই ভাববে, এ তালেবরটি কে? তালেবরটি যে কে তা ভালো করে বুঝিয়ে ওই মেলা ভর্তি লোকের মাঝখানে নাক্ষত খাইয়ে সব টিটকিরির শোধ আজ নিতেই হবে। আপনি তৈরি থাকবেন ঘনাদা, ঠিক কাঁটায় কাঁটায় 6টায়। আমরা সব কথা যেন পাকা করে ওঠবার উপক্রম করছি। আসল খেল এইবারই শুরু হবার কথা। ঘনাদা কেমন করে এ দায় থেকে পিছলে বার হবার চেষ্টা করেন, সেই মজা দেখাই আমাদের মতলব। গড়গড়া নলটা মুখ থেকে নামিয়ে ঘনাদার আচ্ছা বলে একটু টান দেওয়ার সেই আশাতেই ফিরে তাকিয়েছি। কিন্তু এ কি বলছেন ঘনাদা? প্রশ্নটা একটু বেয়ারা নয় কি? ঘনাদা অত্যন্ত সরলভাবে জিজ্ঞাসা করেছেন, বন্দুকটা কি বলো তো, গান না রাইফেল? বন্দুকটা আমরা একটু বুঝি থতমত খেয়েছি। তারপর গৌরী প্রথম সামলে উঠে বলেছে, বন্দুকটা রাইফেল। ভালো ভালো। ঘনাদা যেন খুশি হয়েছেন, আর আমরা বেশ ভাবিত হয়ে উঠেছি। লক্ষণটাও ভালো নয়। ঘনাদার কি এখন বন্দুকের খবর নিয়ে মাথা ঘামাবার সময়? রাইফেলের খোঁজ নেওয়াটা ঘনাদার সেই ভরকানেরই হয়তো একটা লক্ষণ ভেবে মনকে অবশ্য প্রবোধ দিয়েছি। তার পরের প্রশ্নে সেই আশায় একটু হাওয়াও লেগেছে। আচ্ছা, ঘনাদা গড়গলায় দুটো টান দিয়ে জিজ্ঞাসা করেছেন, তোমাদের ওই খেলার চাঁদমারির মালিকের নামটা কি তা জানো নাকি? তার জানি না, নাম হলো অটো কালেদ। অটো কালেদ নামটা বার তিনেক যেন জিভে তাড়িয়ে তাড়িয়ে উচ্চারণ করেছেন ঘনাদা।
আর তারপর আমাদের একেবারে আক্কেল গুরুম করে দেওয়া সেই বাণীটি শুনিয়েছেন। ঘাড় নেড়ে বলেছেন, বেশ, যাব তাহলে। যাবেন? আমাদের উল্লাসটা একটু বোধহয় আর্তনাদের মতো শুনিয়েছে, তবু সেই রকমই একটা ভাব বজায় রেখে উল্টো প্যাঁচ কষা শুরু করতে হয়েছে তখনই। ভাবছি আগে থাকতে একটা পোস্টার ছাড়লাম না কেন, সারা শহরে একটা শোরগোল তুলে দিতে পারতাম। শোরগোল এমনিতে কিছু কম হবে ভাবছিস? গৌর শিশিরকে সংশোধন করেছে। মুখেই যা রটাবার ব্যবস্থা করেছি তাতে কাতারে কাতারে লোক ওখানে গিয়ে জড়ো হবে, দেখিস। তাছাড়া ওখানে গিয়েই তো এক্সিবিশনের লাউড স্পিকারে সব ঘোষণা করে দেব। শিবু তার পরিকল্পনাটা জানিয়েছে। ঘোষণাটা কি হবে কিছু ভেবেছিস? জিজ্ঞাসা করেছি আমি। তার ভাবিনি। শিবু গড়গড় করে তার ঘোষণা শুনিয়েছে। আসুন আসুন, দলে দলে চাঁদমারিতে এসে পৃথিবীর শ্রেষ্ঠ নিশানাদারি দেখে জীবন সার্থক করুন। ঘোষণাটা বাতলাতে বাতলাতে ঘনাদার দিকে চেয়ে শিবু জিজ্ঞাসা করেছে, আপনার সেই ইউরোপের কীর্তিটাও বলবো নাকি? ঘনাদাকে কিছু বলবার সুযোগ না দিয়ে আমি জানতে চেয়েছি, কোন কীর্তিটার কথা ভাবছিস? লেনিনগ্রাদে রিভলভারে সেই মাছি মারা, না ড্যানিউব দিয়ে হাইড্রোফয়েলে যেতে যেতে সেই কীর্তিটা চটপট ভেবে নিতে না পেরে যে অপ্রস্তুত অবস্থাটা হতে পারত, শিবু ধমক দিয়ে তা থেকে আমায় বাঁচিয়েছে। ওই রেকর্ডের কথাই বলবো তো? প্রশ্নটা এবার সরাসরি ঘনাদাকে। ঘনাদার কোনো ভাবান্তর দেখা যায়নি, একটু যেন সবিনয়ে বলেছেন, কিন্তু সব কথা না বলাই তো ভালো। ঘনাদা বলেছে না বলাই ভালো, তার মানে বলাতেও ঘনাদার বিশেষ আপত্তি নেই। অর্থাৎ ঘনাদা তার সায় দেওয়া নাকচ করছেন না। সত্যি আমাদের আবদার রেখে বিকেলে বন্দুকের কেরামতি দেখাতে এক্সিবিশনের মেলায় যেতে রাজি। এরপর তদানাংশে বিজয়ায়ও মার্কা মুখে রীতিমতো দিশেহারা হয়ে নেমে আসা ছাড়া আর করবার কি আছে? নামতে নামতে ভেবেছি, আমাদের চালাকি কি বুমেরাং হয়ে আমাদের ওপরেই এসে হানা দিতে যাচ্ছে? সকাল থেকে দুপুর আর দুপুর থেকে বিকেল গড়িয়ে যাবার পর সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। এর আগে দুবার ঘনাদা মুখে এমনি আমাদের আবদারে সায় দিতে বাধ্য হলেও জিরো আওয়ারের আগে একটা না একটা ফিকিরে আমাদের ফাঁস ফসকে বেরিয়ে গেছেন। ঘনাদা শেষ মুহূর্তে সেই রকম একটা ছুতো বার করবেন এ আশা কিন্তু বিফলই হলো। 6টার পর 6:30 বাজতে ঘনাদাকে নিয়ে এক্সিবিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া ছাড়া উপায় রইল না। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, রাস্তায় বেরিয়ে পড়েও শেষ চেষ্টা করতে বাকি রাখলাম না। ঘনাদাকে বেমালুম সরে পড়বার যত রকম সম্ভব সব সুযোগই দিলাম। ট্যাক্সির নামও না করে ইচ্ছে করেই ঘনাদাকে সসম্মানে পেছনের দিকে বসিয়ে নিজেরা ট্রামের সামনে গিয়ে বসলাম। আর সারা রাস্তায় ভুলেও একবার পেছন ফিরে তাকালাম না। নাম্বার জায়গার কাছাকাছি এসে দুরু দুরু বুকে বেশ একটু ব্যাকুলভাবেই পেছন ফিরে তাকালাম। তাকিয়েই বুকগুলো দমে গেল। ঘনাদা জাজ্জল্যমান চেহারায় সেখানে বসে আছেন। মুখ ঘোরাতে দেখে একটু যেন উৎসুকভাবেই বললেন, কে হে, এইখানেই নামতে হবে না? সেইখানেই নামলাম। আর তারপর থেকেই ভূমিকা বদলাতে হলো। ঘনাদার নয়, আমাদেরই এখন পালাবার ফিকির খোঁজার গরজ। ট্রাম স্টপ থেকে নেমে এক্সিবিশনের গেটে যেতে যেতেই ফন্দিটা ঠিক করে কাজে লাগালাম। বুদ্ধির বাহাদুরি টাহাদুরি কিছু নয়, নেহাত ছেলে মানুষই ফন্দি। কোনো রকমে কায়দা করে ঘনাদাকে টিকিট কিনে ভেতরে ঢুকিয়ে দেবার পর নিজেরা গেট থেকেই হাওয়া। এরকম একটা কাঁচা চালে শেষ রক্ষা হবে না জানি, তবু আপাতত মান বাঁচিয়ে একটা কৈফিয়ত বানাবার ফুরসত পাওয়া যাবে। কিন্তু চলনসই একটা কৈফিয়ত খাড়া করাও কি সম্ভব? এক্সিবিশনের গেট থেকে পালিয়ে এলোপাথারি এ রাস্তায় সে রাস্তায় ঘুরে ঘুরে
পরামর্শ করে কোনো কুলি পেলাম না। যে গল্পই সাজাই সবই যে শতছিদ্র তা বুঝতে পারি। সারা রাত তো বাইরে কাটানো যায় না, পালিয়েও যাওয়া যায় না 72 নম্বর ছেড়ে। শেষ পর্যন্ত মরিয়া হয়েই বনমালী নস্কর লেনে গিয়ে ঢুকলাম। ঘনাদাকে কি মূর্তিতে যে দেখব তা তো বুঝতেই পারছি। কপালে যা আছে তার কাছে ফাঁসি দীপান্তর তুচ্ছ। তবু যা হয় হোক, সাপ সাচ্ছা কথাই বলে দেব। বলার ভাবনাগুলো নিচে থেকে দোতলায় ওঠার সিঁড়ির মুখে জমে পাথর হয়ে গেল। বানোয়ারি তখন আমাদের সামনে দিয়েই বেরিয়ে উপরে যাচ্ছে, কিন্তু ওর হাতের ট্রেতে ওসব ঢাকা প্লেট কিসের? এসব কি বানোয়ারি? কোথায় নিয়ে যাচ্ছ? জিজ্ঞাসা করতেই হলো হতমম্ব হয়ে। বানোয়ারি যা জবাব দিল তাতে একেবারে তাজ্জব। প্লেটগুলো নাকি কবিরাজি কাটলেটের, আর বানোয়ারি এসব নাকি বড়বাবু মানে ঘনাদার ফরমাসেই তার কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু ট্রেতে অমন 5-5টা প্লেট কেন? তোমার বড়বাবু কি 5 প্লেটই সাঁটবেন? না, তা নয়। বানোয়ারি হাসি মুখে জানালো যে 5টার মধ্যে 4টে প্লেট আমাদের জন্যে। আমাদের জন্যে? আমাদের জন্যে ঘনাদা নিজে থেকে কবিরাজি কাটলেটের অর্ডার দিয়ে রেখেছেন? তা তিনি কোথায়? তার টঙের ঘরে? না, টঙের ঘরে নয়, দোতলায় আমাদের আড্ডা ঘরেই তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। ঘনাদার অপেক্ষা করাটা কি ধরনের? আমাদের জন্যে ভোজের ব্যবস্থা করারই বা মানে কি? খাঁড়ার কোপ দেওয়ার আগে বলির ছাগেদের জন্যে যে নধর ঘাসের ব্যবস্থা থাকে তেমন কিছু? দুরু দুরু বুকে ওপরে উঠে দোতলার বারান্দা দিয়ে আড্ডা ঘরে গিয়ে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গেই একেবারে হতভম্ব। ঘনাদা বেশ মৌজ করে তার মৌরসি আরাম কেদারায় গা এলিয়ে শুয়ে গড়গড় টানছে। তার সামনের টেবিলেই 5-5টি প্লেট সমেত বানোয়ারির ট্রেটি রাখা। হতভম্ব শুধু ঘনাদাকে অমনভাবে শায়িত দেখে নয়, আমাদের প্রবেশের সঙ্গে সঙ্গে তার অবিশ্বাস্য সম্ভাষণ শুনেও। এসো এসো, ঘনাদা যেন সাদরে বললেন। মিছি মিছি হয়রান হয়ে এলে তো। কথাগুলো বাঁকা না সোজা, আর ঠিক কোন দিকে যাচ্ছে ধরতে না পেরে খুনের আসামিদের মতোই ভয়ে ভয়ে যে যেখানে পারি টান হয়ে গিয়ে বসলাম। বানোয়ারি তার ট্রেটা সামনের টেবিলে রেখে এতক্ষণ দাঁড়িয়েছিল। আমরা বসবা মাত্র হাতে হাতে এক একটা প্লেট ধরিয়ে দিয়ে গেল। কিন্তু প্লেট থেকে যত মন মাতানো গন্ধই পাই, সেদিকে দৃষ্টি দেবার মতো মেজাজ কি তখন আছে? অবস্থাটা বুঝে ঘনাদাই এবার দৃষ্টান্ত ও উপদেশে আমাদের উৎসাহিত করলেন। নিজের ম্যাগনাম প্লেটটির প্রতি মনোনিবেশ করে বললেন, নাও নাও, খেয়ে নাও। মোড়ের প্যারিস গ্রিল থেকে অর্ডার দিয়ে আনা স্পেশাল কবিরাজি, ঠান্ডা হলে আর তার স্বাদ পাবে না। ঘনাদার কথায় কবিরাজি কাটলেটের সদ্গতিতে মন দিতে হলো, কিন্তু রহস্যটা কি তখনও ভেবে খেই পাচ্ছি না। ঘনাদার মহানুভবতা একটু মাত্রা ছাড়া মনে হচ্ছে না এ ব্যাপারে? আমাদের নির্বোধ চালাকি হাতে নাতে ধরে ফেলেও তিনি প্রসন্ন মনে আমাদের জন্য নিজে থেকে স্পেশাল কবিরাজি কাটলেট অর্ডার দিয়ে আনিয়েছেন, আবার আমাদেরই হয়রানির জন্যে সমবেদনা প্রকাশ করছেন। যা দেখছি শুনছি তা কি স্বপ্ন না সত্যি? তা স্বপ্ন বলে মনে হওয়া আশ্চর্য কিছু নয়। নিজের ঢাউস প্লেটের জোড়া কাটলেট চেটে পুটে শেষ করে আমাদের এই ঘোর লাগা অবস্থাতেই ঘনাদা তার প্রথম সম্ভাষণের খেই ধরলে। তোমাদের ওই অটো খালেদ না কি নাম, তাকে আর খুঁজে পাওনি তো? আর পাবেও না, আমিও পাইনি, আপনিও পাননি। আমাদের ধরা গলা থেকে তার কথার একটু অস্ফুট প্রতিধ্বনি ছাড়া আর কিছু বার হলো না। হ্যাঁ, ঘনাদা গলায় একটু যেন করুণা মিশিয়ে বললেন,
বেচারা আজ সকালেই মেলা থেকে সব পাত্তারি গুটিয়ে পালিয়েছে। তবে আমার কাছ থেকে পালাবে কোথায়? মেলায় না পেলেও যেখানে ধরবার ঠিক তাকে গিয়ে ধরেছি। আপনি ওই অটোকালে থেকে শেষ পর্যন্ত ধরেছেন কি করে? কোথায় ধরলেন? তার খোঁজ পেলেন কি করে? খোঁজ পেলাম ওই নামটা থেকেই। ঘনাদা স্নেহের দৃষ্টিতে আমাদের যেন একটু তিরস্কার করে বললেন, অমন একটা আজগুবি নাম দেখেই লোকটা যে নকল জাল তা বোঝা উচিত ছিল। অটো হলো খাস জার্মান নাম, আর খালেদ খাঁটি যুগোস্লাভ পদবী। নেহাত আহম্মক ছাড়া ওই বেজাত শব্দ জুড়ে কেউ নকল নাম বানায়? গণদা একটু থেমে জবাবের আশাতেই আমাদের দিকে চাইলেন কিনা জানি না, কিন্তু আমাদের চোখগুলো তখন ঘরের মেঝেতেই নেমে গেছে। গণদা একটু যেন হেসে তারপর আবার শুরু করলেন, নামটা শুনেই সন্দেহ হয়েছিল। বন্দুকের নিশানাদারি নিয়ে দেমাক আর মেলায় চাঁদমারি খুলে কারবার করার কথা জেনে ছদ্মনামের ধরিবাজটি যে কে তা বুঝতে বাকি রইল না। মেলায় গিয়ে ধরবার আগেই সে হয়তো হাওয়া হবে এ ভয় অবশ্য আমার ছিল। তাই তার পালাবার ফিকির আর রাস্তাটাও আগেই আন্দাজ করে নিয়েছিলাম। আগেই আন্দাজ করে নিয়েছিলেন? ও কথা তোমাদের ওই অটোকালেদও জিজ্ঞাসা করেছিল। তাকে তার লুকোনো আস্তানায় গিয়ে ধরবার পরে গণদা বলে চললেন, প্রথমে তো দেখাই করতে চায় না। ডকের পাহারাদার ভেতর থেকে খবর নিয়ে এসে জানালো যে খালেদ সাহেব কারুর সঙ্গে দেখা করতে চান না। দেখা করতে চান না বটে। মোক্ষম মন্তরটি লিখে পাহারাদার সেপাইকে বললাম, এইটি শুধু সাহেবের কাছে দিয়ে এসো, দেখা যাক তিনি কি বলেন। ব্যাস, চিরকুটে লেখা ওই দুটি শব্দতেই একেবারে যেন ভোজবাজি হয়ে গেল। পাহারাদার খবর আনবে কি? তোমাদের খালেদ সাহেব নিজেই ছুটে এলেন হন্তদন্ত হয়ে। এমনি মন্ত্রের গুণ? মন্ত্রটা কি? মন্ত্রটা শুনতে চাও? মন্ত্রটা এমন কিছু নয়, শুধু দুটি শব্দ, পর্দা চিরস মারমোড়ে টট। কি বললেন? পর্দা ছিঁড়ে মারবার ঠাস? ওই হিংটিং ছট শব্দের এত গুণ? হ্যাঁ। ঘনাদা মৃদু একটু হাসলেন। ও দুটো তোমাদের ওই খালেদ সাহেবের কাছে যেন সাপের মন্তর। একবার আওড়ালেই ফনা নামিয়ে সুসুর করে যেদিকে চাও সেদিকে চলে। ওই মন্তরটি জানলে তোমরাই ওকে বাঁদর নাচ নাচাতে পারতে। কাঁপতে কাঁপতে এসে আমার সঙ্গে দেখা করার পর ওকে অবশ্য ভালো রকম ধ্যাতানি দিয়েছি। বলেছি, তোমার চাঁদমারির নাম ডাক শুনে হাতের তাক একটু ঝালাতে এসেছিলাম যে হে। দেখতে এসেছিলাম স্কিট না সোজাসুজি টার্গেট শুটিংয়ের ব্যবস্থা করেছ। মুখখানা কাঁচুমাচু করে তোমাদের খালেদ বলেছিল, না না, স্কিট কি ট্রাপের ব্যবস্থা কি করে করব, শুধু ওই একটু টার্গেট শুটিং। ওই পর্যন্ত শুনেই ধমকে তাকে থামিয়ে দিয়ে বলেছিলাম, টার্গেট শুটিং? ভোরকিবাজির আর জায়গা পাওনি? বুলসাইয়ে লাল বাল্ব দিয়ে টার্গেট শুটিং কোথায় দেখেছ শুনি? আর যত মুখ্য গোলা লোক পেয়ে রাইফেলের ভাঁওতা দিয়েছ। কি রাইফেল তোমার? কত গেজের?
12, 20 না 28-এর? 1903-এর স্প্রিংফিল্ড আর্মারি না দ্বিতীয় মহাযুদ্ধের সেমি অটোমেটিক? আগে কেন আর লজ্জা দিচ্ছেন? করুণ মুখ করে বলেছে তোমাদের কালেদ। সবাই সমান মুখ্য জেনে এয়ার গানকেই আসল রাইফেল বলে চালিয়েছি। বন্দুকের বিদ্যে তো আমাদের সকলের ঢুঁঢু। বন্দুকের কথা ছেড়ে আমার খোঁজ পেলেন কি করে সেইটে যদি বলেন। আমাদেরও এই এক কথা, বন্দুকের কুলুচির চেয়ে ওনাদার খালেদ থুড়ি কালেদ সন্ধানের রহস্যটাই আগে জানতে চাই। ঘনাদা নিজে থেকেই অবশ্য যেন দয়া করে আমাদের অটোকালেদেরই মিনতি রাখলেন। বললাম কেমন করে খোঁজ পেলাম? খোঁজ পাওয়া তো শক্ত কিছু নয়। সকালের খবরের কাগজটা পড়েই তো যা জানবার জেনে গেছি। খবরের কাগজ পড়ে? এবার সবিস্ময় উক্তিটা অটোকালেদের নয়, আমাদেরই। হ্যাঁ, ঘনাদা করুণা ভরে জানালেন। খবরটা কাগজেই ছিল। কাগজটা কি ভালো করে পড়েছ আজ সকালে? আগে তা তো তন্ন তন্ন করেই পড়েছি মনে হচ্ছে। আমরা বিমূঢ় গলায় নিবেদন করলাম। কোনো খবর তো কোথাও পাইনি। পাওনি? ঘনাদা অনুকম্পার হাসি হাসলেন। দেখনি বালবোয়া, এডেন, অ্যাকোয়াবা, সাফান, লোডিং 17 কেপিডি, রেডি, ক্লোজিং 12-3? এগুলো কাগজের খবর, তার উপর কালেদের সন্ধানের খেই। আমাদের হাঁ করা মুখগুলো এরপর আর কি বোঝানো যায়? অবস্থাটা বুঝে ঘনাদাতাই ব্যাখ্যাটা করে দিলেন। বুঝতে পারছো না বুঝি কিছু? খুব তো খবরের কাগজ পড়ো তন্ন তন্ন করে। ও খবর কোনোদিন দেখনি? আর ওগুলো জাহাজি খবর। শিপিং নিউজে সবচেয়ে খুদে হরপে রোজ পাবে। যা এইমাত্র বললাম তার মানে হলো বালবোয়া নামে জাহাজ এডেন, অ্যাকোয়াবা ইত্যাদি বন্দরে পাড়ি দেবার জন্য 12 তারিখ মানে আজই রওনা হচ্ছে। এই খবর দেখেই বুঝলেন যে ওই আমাদের খালেদ না কালেদ এইতেই পালাচ্ছে। আমাদের বিস্ময়যুক্ত সংশয় এবার সরবই হলো। তার বুঝবো না। ঘনাদা আমাদের বুদ্ধির স্থূলতায় বেশ যেন হতাশই হলেন। তোমাদের অটো কালেদ যা চরিত্র, তাতে হট করে প্লেনে পালানো তার পক্ষে সম্ভব নয়। তাতে ভিসা পাসপোর্টের অনেক ঝামেলা আছে। তাছাড়া তার নকল চাঁদমারির লটবহর তো সে ফেলে যেতে পারে না। তাই বালবোয়া গোছের কোনো মাল জাহাজে যাওয়াই তার পক্ষে সুবিধে, প্লেনে নয়। সে এসেছিল নিশ্চয়ই ওই রকম কোনো জাহাজে। কাল হঠাৎ পালাবার তাড়ায় বালবোয়া জাহাজটাই যে সে বেছে নেবে তা ওই বিজ্ঞাপন দেখেই বুঝলাম। কাল পর্যন্ত বালবোয়া জাহাজের লোডিং চালু ছিল। আজই সে জাহাজ ছাড়ছে। নিজের লটবহর বোঝাই করে চটপট সরে পড়বার এমন সুযোগ তোমাদের কালে ছাড়তে পারবে না বুঝেই ঠিক সময়ে গিয়ে ওই খিদিরপুরের 17 নম্বর ডকে গিয়ে তাকে ধরেছিলাম। ধরে তাকে করলেন কি? আমরা এবার উদ্গ্রীব। পুলিশে দিলেন? পুলিশে দেব অমন একটা বেচারা মানুষকে? ঘনাদা আমাদের যেন ধিক্কার দিয়ে বললেন। এখানে ওখানে তোমাদের মতন মক্কেলদের একটু আধটু ভাঁওতা দিয়ে করে খায়, তাকে পুলিশে দেবার কি আছে? বন্দুকের না জেনে বোকার মতো বাহাদুরি করাটা তো আর তার দোষ নয়। লজ্জায় আমাদের অধোবদন হওয়াই বোধহয় উচিত।
তবু কৌতূহলটা চাপা গেল না। একটু বাঁধো বাঁধো গলাতেই তাই জিজ্ঞাসা করলে শিবু, কিন্তু ওই যে আপনার পর্দা ছিঁড়ে মারমার ঠাস নাকি মন্ত্র? পর্দা ছিঁড়ে মারমার ঠাস নয়। ঘনাদা প্রায় ধমক দিয়ে শিবুকে থামিয়ে বললেন, কথাটা হলো পর্দা ছিরস মারমোরে টস। ওই মন্তর ঝাড়তেই ওই আমাদের খালেদ থুড়ি কালেদ অমন সুরসুরিয়ে এলো কেন? শিবু এবার নাছোড়বান্দা। একটা কিছু গলদ নিশ্চয় তার মধ্যে আছে, নইলে ও সাপের মন্তরে ওর ভয় কেন? ভয় নয়। ঘনাদাকে এবার প্রাঞ্জল হতে হলো। ও মন্তরের প্রতি কৃতজ্ঞতা। ওই মন্তরের কল্যাণেই একদিন যে সে প্রাণে বেঁচেছিল সেটুকু তোমাদের ওই কালেদ ভোলেনি। ওই মন্তরের কল্যাণে প্রাণে বেঁচে গিয়েছিল? আমাদের জিজ্ঞাসা করতে হবে, কি থেকে? সাপের কামড়? না, তার চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু। ঘনাদা গম্ভীর হলেন। দুনিয়ায় যার চেয়ে হিংস্র আর সাংঘাতিক আর কোনো প্রাণী নেই। প্রাণীটা কি জিজ্ঞাসা করবার অবসর না দিয়েই ঘনাদা আবার শুরু করলেন, শুধু এক মরুভূমির মাঝখানে সমুদ্রের বাড়িয়ে ধরা নুলোর মতো এক উপসাগরের ধারে সেদিন ছিপ ফেলে বসেছিলাম। উপসাগরটা হলো গল্ফ অফ আকাবা আর মরুভূমিটা সিনাই। তখনও 1967 যুদ্ধের অনেক দেরি। ইসরায়েল তখনও সিনাই মরুভূমি দখল করেনি। সেটা লোহিত সমুদ্রের ধারে প্রায় বেওয়ারিশ হয়ে পড়ে আছে। কিছুদিন আগেই এক আরব নৌযানে বারদরিয়ার সিনাইয়ের দক্ষিণের রাস মোহাম্মদে নেমে এই মরুর মাঝে একটা আস্তানা করেছি। আকাবা উপসাগরের জল একেবারে কাঁচের মতো স্বচ্ছ। পাড়ের এক জায়গায় বসে নিচের চেতল মার্কা মাছটা যে আমার ছিপের টোপটার কাছে ঘোরাফেরা করছে তা তখন স্পষ্ট দেখতে পাচ্ছি। মাছটা টোপ গেলার সঙ্গে সঙ্গে টান দেওয়া কিন্তু আর হলো না। হঠাৎ বন্দুকের শব্দে মরুভূমির নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। সেই সঙ্গে একটা গুলি আমার ছিপের ডগাটা প্রায় ছুঁয়ে ডান দিকের বালিতে গিয়ে বিঁধেছে টের পেলাম। গুলি কে ছুঁড়েছে তা জানতে দেরি হলো না। ঘাড় ফিরিয়ে তাকাতেই কাছের একটা বালিয়াড়ির পাশ থেকে দুই মূর্তিকে বেরিয়ে আমার দিকে আসতে দেখলাম। তাদের মধ্যে একজন তোমাদের এই অটো কালেদ, আর একজন লম্বায় চওড়ায় প্রায় দৈত্যের মতো তামাটে রঙের একটি মানুষ। সেই মানুষটাই যে সর্দার, আর তোমাদের কালেদ যে তার সাকরেদ তা বুঝতে দেরি হয় না। লোকটার চেহারা দুশ্মনের মতো হলেও ব্যবহারটা খুব হাসি খুশি প্রাণ খোলা। আমার কাছে এসে দাঁড়িয়ে হাসির দমকে মরুভূমি কাঁপিয়ে বললে, কি দরবেশ বাবাজি, পেটের পিলে চমকে গেছে নাকি? তা গেছে, হেসেই বললাম। তবে মাছটা যে ফসকালো সেইটেই দুঃখ। ফসকেছে আমারও, আর একটু হলে নাকের ডগাটাই উড়িয়ে দিচ্ছিলাম। বলে লোকটার আবার সে কি হাসির ধুম। হাসি থামিয়ে সে কিন্তু খুব উৎসাহের সঙ্গেই আলাপ পরিচয় করলে। বেসিল স্কল বলে নিজের পরিচয় দিয়ে আমার নামটা জানবার পর আমার হাত ধরে সে কি আদরের ঝাঁকানি। তার ঝাঁকানিতে আমায় বারতিনেক বালির উপর আছড়ে ফেলে তারপর তার যেন হুঁশ হলো। আরে তুমি যে বালিতেই শুয়ে আছো বলে আমায় হ্যাঁচকা টান দিয়ে মিঠে গলাতেই জিজ্ঞাসা করলে,
তা কি মাছ ধরছিলে? যা ধরছিলাম তা তো তোমার বন্দুকের গুলিতেই ফসকে গেল। আমি আমার ডান হাতটা বাঁ হাত দিয়ে যথাসম্ভব ম্যাসাজ করতে করতে বললাম, তবে একটা মাছ আগেই ধরেছি। তাই নাকি? কি ধরেছ দেখি? এসকল উদ্গ্রীব হয়ে উঠতে মাছের থলিটা খুলে তাকে দেখিয়ে বললাম, ধরেছি এই দুটো মোজেসের শোল। মোজেসের শোল? এসকল ভুরু কুচকে মুখ বেঁকিয়ে বললে, ও আবার কি নাম? না, অন্য নামও আছে। তাকে আশ্বস্ত করলাম, তবে নামে কি দরকার, মাছ খাবার মতো হলেই হলো। খাবার মতো মাছ ধরবার আর কি জায়গা ছিল না? এসকলের গলায় এবার একটু বাঁকা সুর। মরতে এই মরুভূমিতে এসেছো কেন? মরতে তুমিও তো এখানে এসেছো। একটু হেসে বললাম, মরু হলে কি হয়, এখানে মধু আছে নিশ্চয়। আছে নাকি? এসকলের চেহারা আর গলাটা একসঙ্গে রুক্ষ হয়ে উঠল হঠাৎ। তা তোর মধু তো এই আকাবা খাঁড়ির মাছে। এই পুচকের বদলে বড় মাছ ধরলেই পারিস। বড় মাছ আবার এখানে কি? আমি একটু বোকা সাজলাম। বড় মাছ কি জানিস না? এবার হিংস্র গলায় বললে এসকল, জলের দিকে চেয়েই দেখ না একবার। যা দেখবার তা আগেই আমি দেখেছি। যেখানে আমি ছিপ নিয়ে বসেছিলাম ঠিক তার নিচেই খাঁড়ির কাকচক্ষু জলে একসঙ্গে তিনটে সমুদ্রের যমদূত ঘুরছে। যেন চারটা ভেবে সরলভাবে বললাম, যা, ওগুলো তো হাঙর। আবার যেমন তেমন নয়, আসল মানুষ খেকো ট্রাইনোডন ওবেসস। এসকল চিবিয়ে চিবিয়ে বললে, হাঙরদের ঠিকুজি কুষ্টি জেনে ফেলেছিস দেখছি। তা জানতে হবে না? আমি যেন তার প্রশংসায় একটু ফুলে উঠে বললাম, শুধু কি এখানকার হাঙর, এ বালির রাজ্যের আরও অনেক সুলুক সন্ধানী যে এ কদিনে নিয়ে ফেলেছি। নিয়ে ফেলেছিস? এসকলের চোখ দুটো এবার যেন জ্বলছে মনে হলো। তাহলে হাঙর ধরাই তো তোর এখন দরকার। কি করে ধরবো? আমি যেন এসকলের কাছেই আর্জি জানালাম, ছিপে কি হাঙর ধরা যায়? তাহলে জাপটে গিয়ে ধর বলে সেই তামাটে দৈত্য আমায় খাঁড়ির পাড় থেকে প্রচণ্ড ধাক্কা দিলে। ইচ্ছে করলে চক্ষের নিমেষে সরে গিয়ে ওই পাঁচমণি লাশকে নিজের ঠেলাতেই খাঁড়ির তলাতে পাঠাতে পারতুম, কিন্তু তার বদলে এক হাতে আমার মাছের থলে নিয়ে আর এক হাতে এতক্ষণ যে তার ওস্তাদের পাশে ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল তোমাদের সেই অটো কালেদকে জড়িয়ে টান দিয়ে খাঁড়ির জলে গিয়ে পড়লাম। হাঙর কটা তখনকার মতো সেখান থেকে চলে গেছে। তারা ফেরার আগেই এসকল তার নিজের সাকরেদ তোমাদের ওই অটো কালেদকে তোলবার ব্যবস্থা করবে ভেবেছিলাম, কিন্তু সেরকম কোনো মতলব তার দেখা গেল না। তোমাদের কালেদের দরকার তার কাছে বোধহয় ফুরিয়েছিল, তাই আমার সঙ্গে আরেকটা আপদ যেন বিদেয় হলো। এমনি তখন তার মুখের চেহারা। সেই চেহারায় আমায় একটা টিটকিরির সেলাম দিয়ে তাকে চলে যেতে দেখে একবার শুধু তাকে ডেকে ফেরালাম, একটা কথা রাখবে দোস্ত। কি কি কথা? সে বিদ্রুপ ভরে জিজ্ঞাসা করলে। এই শেষ একটা উইল করে যাওয়ার ইচ্ছে ছিল, একটু শুনে নেবে?
হাঙর কটা তখন আবার আমাদের দিকেই আসছে। সেদিকে চেয়ে সে হায়নার হাসি হেসে উঠে বললে, উইলের অত তাড়া কিসের, কাল আসিস শুনবো। তার হুকুম মেনে পরের দিনই এলাম। ইস্কল তখন একা একা খাঁড়ির পাড়ে আমারই মতো ছিপ ফেলে বসে আছে। হঠাৎ বন্দুকের গুলিতে তার ছিপের সুতোটা গেল ছিঁড়ে। ইস্কল তো একেবারে ভ্যাবাচ্যাকা। তার 100 গজের মধ্যে কাউকে না দেখতে পেয়ে আরও তাজ্জব। এত দূর থেকে ছিপের সুতো ছেড়বার মতো গুলির তাক কার? না, আমাদের কাশি পর্যন্ত এবার শোনা গেল না। ঘনাদা আমাদের উপর একবার চকিত চোখ বুলিয়ে নিয়ে আবার শুরু করলেন। যার তাগ বালিয়াড়ির ধর থেকে তাকে বেরিয়ে আসতে দেখে যেমন অবাক তেমনি রেগে আগুন হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে ইস্কল বললে, তুই তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ আছি, কাছে এসে সবিনয়ে বললাম। ভূত হয়ে যে নেই তা বোঝাবার জন্য গুলিটা করতে হলো, কিন্তু বাতাসে কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি যেন, তাই না? গন্ধ শুধু না, দূরে আগুনের শিখা আর ধোঁয়াটাও এবার দেখা গেল। তোমার আস্তানার তাঁবুগুলোই যেন জ্বলছে মনে হচ্ছে ইস্কল, আমি সমবেদনার সুরেই বললাম। ইস্কল কিন্তু ক্ষেপে গেল একেবারে। তুই তুই আগুন লাগিয়েছিস বলে বুনো মোষের মতোই ঝাঁপিয়ে পড়ল আমার উপর। বালির ওপর তার থোবড়ানো মুখটা একটু ঘুরিয়ে সোজা করে দিয়ে বললাম, কিছু মনে করো না দোস্ত, বাধ্য হয়েই আগুনটা দিতে হলো। এখানে হাইজ্যাকিংয়ের প্লেন নামাবার যে ঘাঁটিটি তুমি তোমার দলের হয়ে পাচ্ছিলে, যন্ত্রপাতি সমেত সেটা বরবাদই হয়ে গেল। এখন তোমাদের এই শয়তানি চক্রান্ত ভাঙবার জন্যেই একদিন এই সিনাই মরুর হাওয়া আমায় খেতে হয়েছে। আমাদের চক্রান্ত ভাঙবি তুই? বালিতে চিত হয়ে শুয়ে থাকা অবস্থাতেই ইস্কল আমায় বেকায়দায় পেরে ফেলবার জন্যে হড়কে যাওয়া কাঁচির জুডোর প্যাঁচ চালালো। না, খাঁড়ির জল থেকে তাকে তোলবার চেষ্টা আর করলাম না। পাড় থেকে ঝুঁকে পড়ে বললাম, উইল যদি করতে চাও আমি শুনতে রাজি আছি, তবে তোমার নিজের নামেই করতে হবে। নাম তো তোমার বেসিল ইস্কল নয়, বেসিল হলো গ্রিক আর ইস্কল হলো ইহুদি নাম। ইহুদি তুমি যে নও তা কাল আমার ধরা মাছের নাম বলার সময় বুঝেছি। ইহুদি হলে মোজেসের শোল বললে অমন হাঁ করে থাকতে না। তুমি না ইহুদি না আরব। এদের দুপক্ষের ঝগড়ার সুবিধে নিয়ে সিনাই মরুভূমিতে শুধু নিজের শয়তানি মতলব হাসিল করতে এসেছ। তা এ যাত্রা যদি রক্ষা পাও তাহলে সে চেষ্টা করে দেখো। এবার আমার হাতের পুটুলিটা তার দিকে ছুঁড়ে দিয়ে বললাম, রক্ষা পাবার একটা উপায় তবু করে দিয়ে যাচ্ছি। কাল যে মাছ দেখে নাক ছিটকেছিলে সেই মাছই ও থলিতে আছে। ওর গা টিপে দুধের মতো যে রস বেরোয় তাই একটু করে চারধারের জলে মিশিয়ে দিও। হাঙরের 14 পুরুষের কেউ তোমায় ছোঁবে না। হাঙর খেদানো এ মাছের নামটাও মন্ত্রের মতো মনে রেখো। কাল প্রাণে বাঁচবার পর তোমার সাকড়েদো এই মন্ত্র আমার কাছে শিখে তোমার মতো শয়তান সর্দারের সংস্রব চিরকালের মতো ছেড়ে গেছে। মন্ত্রটা ধীরে ধীরে বলছি, ও মাছের গা টিপতে টিপতে মুখস্থ করে ফেলো।
পর্দা চিরস মারমোরে টস। ঘনাদা তার বিবরণ শেষ করে আমাদের দিকে চেয়ে একটু হাসলেন। তারপর টঙের ঘরের দিকে পা বাড়াতে গিয়ে ফিরে দাঁড়িয়ে শুধু বললেন, একটি কথা ভুলে যাচ্ছিলাম। এই আরাম কেদারাটা একটু পুরনো হয়ে গেছে। এক্সিবিশনের মেলায় আজ নতুন একটা অর্ডার দিয়ে এসেছি, ওরা কালই হয়তো পাঠিয়ে দেবে। বলে ঘনাদা আর দাঁড়ালেন না। শেষ হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা কাহিনী গুল ই ঘনাদা। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।